শিলং সফরের শেষ পর্বে আমরা ঘুরে দেখেছিলাম আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান। আজ তারই এক ঝলক। সকাল সকাল পৌঁছে গেলাম ডন বস্কো মিউজিয়াম, তারপর এলিফ্যান্ট ফলস। সেখানেই লাঞ্চ সেরে গেলাম চা বাগান আর সুইট ফলস। তারপর সব শেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলিতে ধন্য ব্রুকসাইড বাংলো। আজকে লোকাল সাইট সিইংয়ে মানে শিলংয়ের লোকাল সাইট সিইং ঘুরতে যাচ্ছি আমরা। ফার্স্টেই যে জায়গাটা যাচ্ছি, এখন যেতে প্রায় পুলিশ বাজার থেকে 2.5 কিলোমিটার যাচ্ছি ডন বস্কো মিউজিয়াম। আমরা এখন পোলো বাজার দিয়ে যাচ্ছি ডন বস্কো মিউজিয়াম দেখতে। প্রচণ্ড জ্যাম রাস্তায়। এই হচ্ছে পোলো মার্কেট, আর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। পেছনে বিদ্যুৎ আর জেসি, আমাকে সামনে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে দুজনে ব্রেকফাস্ট করে রেস্ট নিচ্ছে। আর এই যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা না গলি গলি দিয়ে যাচ্ছে, যেহেতু শিলং শহরে এই সময় অফিস টাইম, স্কুল অফিস সবই খোলা। মানে আমরা কালকে রবিবার বলে একটু ভালো পেয়েছিলাম, রাস্তাটা খালি খালি, কিন্তু ভীষণ জ্যাম। তো ওই জন্য পাড়ার মধ্যে দিয়ে প্রায় আমরা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের যেমন সরু সরু গলি হয় কলকাতার আর কি, পাড়ার গলি, ওই রকমই কিন্তু রাস্তাগুলো। আর দুদিকে সুন্দর সুন্দর মানে দারুণ বাড়ি আর বোগনভেলিয়া ফুল ফুটে আছে, অপূর্ব এই রাস্তা। পৌঁছলাম আমরা ডন বস্কো মিউজিয়ামের সামনে। যে মিউজিয়ামটা আছে না, এই মিউজিয়ামটাতে আপনারা নর্থ ইস্টের যে কালচারাল লাইফ, জীবন, সংস্কৃতি, জীবিকা, আমাদের উত্তর পূর্ব ভারত মোস্টলি নেগলেক্টেড ইন দ্য আদার পার্ট অফ দ্য কান্ট্রি আনফর্চুনেটলি, কিন্তু সেই উত্তর পূর্ব ভারতের যে জীবন জীবিকা, তাদের যে সংস্কৃতি, তার একটা ফিল ইউ ক্যান গেট হিয়ার। এটা হচ্ছে টিকিট কাউন্টার, খুব মিষ্টি একটা টিকিট কাউন্টার। ওপরে মিউজিয়ামের মধ্যে কফি অ্যান্ড স্ন্যাক্স পাওয়া যায়, দেখুন একটা রেটটাও লেখা আছে। আর এটা মাওলাইতে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট 100 আর স্টুডেন্ট 50। আর ওদিক দিয়ে জেসির ওদিক দিয়ে দেখি টাইমিংটা দেখে দিচ্ছি। সামারে 9:30 to 5:30, লাস্ট এন্ট্রি 4:30 PM। আর উইন্টারে 1 ডিসেম্বর 31 জানুয়ারি 9:30 to 4:30, আর লাস্ট এন্ট্রি হচ্ছে 3:30 PM। বাচ্চাদের কিন্তু আওয়াজ পাচ্ছি স্কুলের। খুব বিরাট কিন্তু এই চত্বর, আর খুব সুন্দর কিন্তু এই চত্বর। মিউজিয়ামটার সামনেই আছে সেক্রেড হার্ট থিওলজিক্যাল কলেজ, সুতরাং একটা এডুকেশনাল হাব বলা যেতে পারে। বাচ্চাদের যে সময় বললো, বাচ্চাদের গলা শোনা যাচ্ছে, কিন্তু কলকাকলি বাচ্চাদের শোনা যাচ্ছে। এই মিউজিয়ামকে আপনি একটা জীবন্ত টেক্সট বুক বলে বর্ণনা করতে পারেন। মডেলের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন ভাষাভাষীর জনজাতির পোশাক, খাদ্য, জীবিকা, ওয়েপেনরি নিয়ে আপনার সামনে হাজির এই মিউজিয়াম। মিউজিয়াম থেকে চলে যান একদম ওপরতলার স্কাইওয়াকে। এখানে আপনার শূন্যে হেঁটে বেড়ানোর শখ মিটে যাবে। শিলং শহরের 360 ডিগ্রি ভিউ পেতে হলে এখানে আপনাকে আসতেই হবে। ডন বস্কো মিউজিয়াম দেখা শেষ হলো, এবার নেক্সট ডেস্টিনেশন
ডন বস্কো মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম, স্কাই ওয়াক দিয়ে হেঁটে এসেছি। যতটা ভয়ের কথা বলেছিল সময় ততটা ভয় ছিল না, এবং C2 জয়েন্ট আস, কোনো অসুবিধা হয়নি। স্কাই ওয়াক ঘুরে টুরে নিচে নেমে এসেছি। এবার অন্য ডেস্টিনেশন, পরের ডেস্টিনেশন। আজ কিন্তু শিলংয়ে বেশ গরম। ডন বস্কো মিউজিয়াম থেকে ফিরছি আমরা। আর ডন বস্কো মিউজিয়ামে একটা জিনিস মনে রাখতে হবে, ফটো আপনারা নিতে পারেন যত ইচ্ছে, কিন্তু একটা মোবাইল বা একটা ডিভাইস, সেটা যাই হোক না কেন, DSLRও হতে পারে, তার জন্য 100 টাকা করে দিতে হবে। এবং ওনারা একটা আই কার্ড দেবেন ফটোগ্রাফার হিসেবে, সেটা গলায় ঝুলিয়ে নিতে হবে। আর বাদবাকিটা আপনারা অন্যান্য জায়গায় শেয়ার করে নিতে পারবেন, অন্যান্য ডিভাইস যদি আপনাদের থাকে। দ্যাট ইজ দ্য থিং। আর স্কাই ওয়াক যেটা আমি ভয় পেয়েছিলাম, এটা আমার মনে হলো বেশ প্রোটেক্টেড, ভয় পাইনি এবং গেছিলাম। শিলং শহরে 360 ডিগ্রি ভিউ যেটা ওপর থেকে স্কাই ওয়াক থেকে পাওয়া যায়, সেটা কিন্তু একদম মিস করবেন না। ওটা কিন্তু আমার মনে হয় মিস করাটাই উচিত না, ওইটার জন্যই ডন বস্কো মিউজিয়ামে যাওয়া উচিত। এই যেটা দেখছেন এটা আর্মি ক্যাম্প। আমরা এখন অন দ্য ওয়ে টু এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলসের টিকিট, এবার এটাকে দেখাতে হবে এন্ট্রি গেটে, তবে আমাদের ঢুকতে দেবেন। সেদিন এলিফ্যান্ট ফলসে ঢোকার আগেই আমরা লাঞ্চ সেরে নেবার সিদ্ধান্ত নিলাম, কিন্তু মুশকিল হলো খাবারের বিশেষ অপশন ছিল না। তাই আমরা দুজনে নিলাম ডিম ভাত, আর মেরিনা টেবিলে গেল ধুমায়িত মশলা ম্যাগির বাটি। দাঁড়িয়ে আছি এলিফ্যান্ট ফলসের মুখে। এই ফলসে ঢোকার আগে একটা কথা বলে নেওয়া ভালো, এখানকার যারা নেটিভ পিপুল আছে, খাসি পিপুল আছে, মানুষ আছেন, তারা কিন্তু এই ফলসটার নাম দিয়েছিলেন 3 স্টেপস ফলস। 3টে স্টেপে আছে ফলসটা। কিন্তু ব্রিটিশরা এখানে আসার পরে এই ফলসটার নাম করে তারা এলিফ্যান্ট ফলস, কারণ এখানে একটা রক ছিল, যে রকটা পুরো এলিফ্যান্টের মুখের মতো দেখতে ছিল, যে কারণে তারা এই নামটা দিয়েছিলেন। কিন্তু 1897 সালের ধ্বংসাত্মক ভূমিকম্পের পর ওই রকটা ধ্বংস হয়ে যায়, পাওয়া যায় না। যে কারণে কিন্তু এলিফ্যান্ট ফলসের নামকরণের সার্থকতা বোঝানো মুশকিল হয়ে গেছে, কিন্তু এলিফ্যান্ট ফলস নামটা রয়ে গেছে। চলুন দেখা যাক এলিফ্যান্ট ফলস আমাদের কতটা আনন্দ দেয়। ঝর্ণা জল ছড়িয়ে রং ঝরিয়ে কেন নেচে নেচে যায়, মান্নাদের বিখ্যাত গান। আমরা দাঁড়িয়ে আছি সেই সেকেন্ড ফলসের সামনে, যেখানে এই গানটার তাৎপর্য বুঝতে পারছি। সেকেন্ড ফলস দিয়ে জলটা নেমে যাচ্ছে, যেটা দেখানো হলো, সময় দেখালো। এই ব্রিজের তলা দিয়ে চলে গেছে থার্ড ফলস। আপনি যদি থার্ড ফলসের সামনে দাঁড়ান, তাহলে কিন্তু ওই এলিফ্যান্ট ফলস কেন নাম দেওয়া হয়েছে, এলিফ্যান্টের সুরের মতো জলটা নেমে আসছে, এটা বুঝতে পারবে, মনে হতে পারবে। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এই ফলসের সৌন্দর্য কিন্তু শুধু এর বিউটিতে বা এর এই জল নেমে আসাতে নয়, এর আওয়াজটাতেও। ওই যে ঝরঝর করে জলটা নেমে আসছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, সঙ্গে ঝিঝি পোকার ডাক। এই যে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, এখানে নাইলে উপভোগ করা যায় না। আপনারা যদি কখনো আসেন বুঝতে পারবেন, ঝরঝর করে জল নেমে যাচ্ছে, তার সৌন্দর্য, তার আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, চারদিকে সবুজ গাছগাছালি, সবুজ বলতে সবুজ, একবারে সবুজ গাছগাছালি, মাথার উপরে শরতের নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ। এতে কি অপরূপ সৌন্দর্য, না এলে বুঝতে পারবেন না। আমরা কিন্তু খুব এনজয় করছি। বিদ্যুৎ যেই রোমান্টিসাইজ করলো না এই পুরো জায়গাটার, আমি জাস্ট ভাবছিলাম রাতের অন্ধকার নেমে আসলে আর এখানে কোনো লাইট জ্বলে না, চারপাশটা যদি আপনি দেখেন, এই ডেফেনিং সাউন্ড অফ দ্য ফলস ইনফ্যাক্ট, আর এই ঝিঝি পোকার ডাক, আপনার না কমপ্লিট একটা হন্টিং ফিলিংস আসবে। তখন কিন্তু আর এই সুন্দর কবিতা আর দারুণ ভালো লাগা আমার মনে হয় থাকবে কবিদের না। কাছে এর একটা বর্ণনা আছে, এটাকে বলে ভয়ঙ্কর সৌন্দর্য। এটা মানে ভুতুরে সৌন্দর্য লাগবে তখন। আপনি যেখানে আমরা দেখাচ্ছি কি ভয়ঙ্কর সুন্দর হতে পারে, সুন্দর তো অবশ্যই, কিন্তু মানে আমরা যারা প্লেন্সে থাকি তাদের কাছে এই অন্ধকারে, এমনিতে এখানে রোদ পড়ে না জানেন তো, এই ফলসের চারদিকে কিন্তু কোনো রোদ নেই, একটুখানি অন্ধকার, আর সেই অন্ধকার, তারপর ঝিঝি পোকার গাছ, পুরো ওয়াইল্ড একটা জায়গা, অসাধারণ অসাধারণ রাতের অন্ধকার ছাড়া।
এই সিঁড়িগুলো দেখছেন তো, এই এক একটা সিঁড়ি মাঝে মধ্যেই কিন্তু 1-1.5 ফুটের আছে। কোন একটা দেখাই 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চির বেশি হবে না, 10 থেকে 12 ইঞ্চি এক একটা সিঁড়ি আছে, এটা সত্যি কথা। সুতরাং এটি দেখে আসবেন। মাছলি ঝাড়টা দেখালাম, এই মাছলি ঝাড় কিন্তু আমাদের দার্জিলিংয়ে স্পেশালি লামাহাটা মিরিকের ওই অঞ্চলটাতে কিন্তু প্রচুর আছে। এই মাছলি ঝাড়ের বিশেষত্ব হচ্ছে যে এগুলো আমাদের পক্ষে মানুষ নয়, সিভিলিয়ানদের পক্ষে একটু ভয়ঙ্কর। তার কারণ রাতের দিকে এই মাছলি ঝাড়ের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে বন বিড়াল থেকে শুরু করে চিতাবাঘ। সুতরাং যতগুলো চিতাবাঘের ইনসিডেন্ট ওই অঞ্চলে হয়েছে সবই কিন্তু মাছলি ঝাড়ের আড়াল থেকে কোনো বাঘ ছুটে এসে মানুষকে আক্রমণ করেছে, এমন ঘটনাগুলো ঘটেছে। মাছলি ঝাড় এখানেও আছে এবং এগুলো থাকে একসাথে বিভিন্ন জায়গা পুরো কাভার করে থাকে, আপনি বুঝতে পারবেন না যে ওইটার পেছনেই কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল ইজ লার্কিং। সেকেন্ড স্টেপটাতে গিয়ে বুঝতে পেরেছি থার্ড স্টেপে যদি আমরা যাই তাহলে বাদবাকি যে সমস্তগুলো জিনিস আছে কোনোটাই যেতে পারবো না। এখন হচ্ছে বেলা 3টে, এবারের মতো এটাই। আর এলিফ্যান্ট ফলস থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন। এলিফ্যান্ট ফলসে ঠিক ঢোকার মুখে এমটা ফটোগ্রাফস বলে লেখা আছে, ইন ট্র্যাডিশনাল খাসি অ্যাটায়ার। দিস অ্যাটায়ার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য দার্জিলিং অ্যাটায়ার, সো ডোন্ট বি কনফিউজড। এখানে বাইরে থেকে যেগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টসও আছে, তো এখানে এটা মিস করবেন না। ইফ ইউ কাম হিয়ার এলিফ্যান্ট ফলসে, এই একটা ট্র্যাডিশনাল ওয়্যারে আপনারা নিজেদের সাজিয়ে তুলতে পারেন। পুরো জিনিসটাই কিন্তু এরকমভাবে রাখা আছে। এইটা হচ্ছে ওদের দোকান অ্যান্ড এগুলো হচ্ছে ওদের অ্যাটায়ার। মেল ফিমেল किसी के लिए भी 100। সো উইথ দ্য জুয়েলারি অ্যান্ড এভরিথিং ট্র্যাডিশনাল ড্রেসে দে আর টেকিং 100। 100 টাকা দিয়ে আপনারা এই সেজে গুজে এখানে একটা ফটো তুলতেই পারেন, ঠিক এইরকম। আমাকে দেখুন, মেরিনা হাত মুখ ধুতে গেছে, ব্যাগ, ক্যামেরা, গোপ্রো সোমাও আমার হাতে চাপিয়ে দিয়েছে। দুজনে মিলে চাপিয়ে দেওয়ার পরে আমি ক্রিস্টোফার কলম্বাস নাকি ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া একজন চিত্র সাংবাদিক নাকি একজন অর্বাচীন ব্লগার ভাবা বা বোঝা মুশকিল হয়ে এই গেছে। হচ্ছে আমাদের গাড়ি, ড্রাইভারজি দাঁড়িয়ে আছেন। নেক্সট ডেস্টিনেশন কি ওনার থেকেই জানবো। ভাইয়া इसके बाद में क्या? শিলং ভিউ পয়েন্ট। মায়া নুঠোয়ো কিনা মুস্কান মেরোয়ো। মানে এলিফ্যান্ট ফলস থেকে ফেরার সময় আপনারা ডান দিকে এয়ারফোর্স মিউজিয়াম পাবেন, যদি চান দেখে নিতে পারেন যদি সময় থাকে হাতে। এত প্যাক শিডিউল থাকে না, টাইমটা বড্ড অল্প। যদি আপনারা যেতে চান এয়ারফোর্স মিউজিয়াম এই যাওয়ার রাস্তাতেই পড়বেন। আর আমাদের নেক্সট স্টপ হবে টি গার্ডেন, ওন বাই মেঘালয় গভর্নমেন্ট। कि मलाई समझती मैं सपना पुंसोरा। পুরো শিলং ঘুরে আপনারা কিন্তু টি গার্ডেন দেখতে পাবেন না, কিন্তু এই সামনেই পাইন গাছের পেছন দিকে দেখতে পাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখার পরে স্টেপ ফার্মিং করা আছে এবং সেখানে গভর্নমেন্ট থেকেই একটা টি গার্ডেন তৈরি করেছে। দেখি কীরকম সে টি গার্ডেনটা। আমরা কিন্তু টি গার্ডেন দেখতে অভ্যস্ত দার্জিলিংয়ে টি গার্ডেনে দেখার পরে শিলংয়ের টি গার্ডেনে মন ভরে কিনা সেটাই দেখার। সেই মেঘ কোথায় পাবো, সেই কুয়াশা ভেসে আসা মেঘ, স্পর্শ করতে পারা মেঘ, তার সঙ্গে চা বাগান, তার অনুভূতিই আলাদা, সেটা মনে হয় পাবো। এই হচ্ছে আমাদের আপার শিলংয়ের টি ফার্ম, ওন মাই মেঘালয় গভর্নমেন্ট। 20 টাকা প্রত্যেক জনে দিতে হলো এখানে নোটিসে। আর এই যেখানে আছে নোটিস বোর্ড আপার শিলং টি ফার্ম। দেখিয়ে দেওয়া ভালো, এটা কিন্তু খোলা থাকে মানডে টু ফ্রাইডে, মর্নিং 8 to 12, আফটারনুন 1 to 4, মানে মাঝখানে 1 ঘন্টা কিন্তু ওদের বন্ধ থাকে। শিলংয়ের চা বাগান অপূর্ব, অসাধারণ। হ্যাপি ভ্যালি টি গার্ডেন বা অন্য যে কোনো গোডরিক টি গার্ডেনের মতো টি গার্ডেনের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। একটাই আক্ষেপ, মেঘ নেই, কুয়াশা নেই। কতখানি ভালো লাগতে পারে উইদাউট মেঘ, উইদাউট কুয়াশা চা বাগান, কিন্তু চা বাগান খুব সুন্দর। যদি ভালো লাগে গেয়ে দেবেন এক কলি গরিব তেরা গাঁও বড়া পেয়ারা, না হলে কাঞ্চারে কাঞ্চারে, হুইচ এভার ইউ লাইক।
কিন্তু সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, এটুকু কথা দিতে পারি। মেঘ নেই, একদম সত্যি কথা, সময় কমপ্লিটলি মানে অ্যাবসলিউটলি রাইট। সেই দার্জিলিংয়ের মেঘটা নেই, সেই ঠান্ডা নেই, কিন্তু চা বাগান তার মহিমা নিয়ে অবস্থান করছে। চা বাগানের সৌন্দর্য একই রকম আছে। যদি সম্ভব হয় শিলংয়ে এসে চা বাগানটা মিস করবেন না, অসাধারণ লাগবে। চা বাগান দেখা হয়ে গেল, এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে শিলং পিক। রাস্তা অপূর্ব সুন্দর, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা যেমন হয় আর কি। আর দারুণ সুন্দর সকাল, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। অক্টোবর মাসের লাস্ট তো, সুতরাং দারুণ একটা ওয়েদার, কিন্তু খুব সুন্দর ওয়েদার। কিন্তু যখন রোদটা উঠছে তখন একটু বেশ চড়া রোদ, তখন তো মনে হচ্ছে সোয়েটারটা একটুখানির জন্য খুলে ফেলি। আদারওয়াইজ দারুণ সুন্দর ওয়েদার। টি গার্ডেন দেখে আমরা সেদিন সোজা পৌঁছেছিলাম শিলং পিক দেখতে। ये तो नहीं खट्टा होगा। ওকে, এইটা পাইনাপেলের স্লাইস, একটা পাতা 20, আর এখানে दिस चेरी कॉस्ट 50। ओके ओके, यहाँ पर ही होता है ना, और सब कुछ खेती भी यहाँ पर होता है, तो फिर ये हम एक लेते हैं। এখানে হলো একটা গন্ডগোল। শিলং পিক দেখতে এলাম, 2019-এও দেখেছিলাম, আই কার্ড সঙ্গে এনেছিলাম, মাথা থেকে বার হয়ে গেছিলো। আর এখানে এসে আর একটা জিনিস ছিল, সেই সময় কিন্তু ইন্ডিভিজুয়াল আই কার্ড ক্যারি করতে হতো না, একজনের আই কার্ডেই হতো। আর এবারে হলো কি, বিদ্যুতের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমাদের কাছে কারোরই নেই, আধার কার্ড কিনে নিয়ে ঘুরে। যাই হোক না কেন, যেহেতু জানতাম না সেহেতু শিলং পিক দেখা হলো না। আমরা এখান থেকে ফেরত যাচ্ছি আমরা সুইট ফলস দেখতে। কিন্তু আর একটা কথা বলে রাখি আপনাদের জন্য, আমরা 4 জনের কথা আমি জিজ্ঞেস করলাম, 4 জন টিকিট প্লাস গাড়ি নিয়ে যাওয়া ফেরত আসা, মানে আপনাদের গাড়ি এখানে থাকবে, আর একটা অন্য গাড়ি আপনাদের নিয়ে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। টিকিট প্লাস গাড়ি 4 জনের জন্য আমরা 200 টাকা বলেছিলেন। আর ফটোগ্রাফিটা মাঝখানের কিছুটা, যেহেতু এয়ারফোর্সের অফিস আছে, মাঝখানে কিছুটা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রয়োজন। कौन सा? ये शिलोंग है ना, तो शिलोंग पिक से यही दिखाई देता है, आई कार्ड का ज़रूरत नहीं है, ऐसे ही देख लीजिए। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি, সেই রাস্তাটা হচ্ছে হাইওয়েটা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, সেটা স্ট্রেট চলে গেলে শিলচরে যায়। কোথাও যেন নর্থ ইস্টের এই সমস্ত ছোট রাজ্যগুলো এক সুতোয় বাঁধা। কখনো আমরা মেঘালয়, কখনো আমরা আসাম, কখনো একটা ব্যারিকেডের একটা মাঝখানে যে ডিভাইডার থাকে রাস্তায়, এইদিকে আসাম ওদিকে মেঘালয়। কি অপূর্ব না, প্রকৃতি আমাদেরকে এক করে রেখেছে, আমরা তাকে ডিভাইড করে রেখেছি, তাই না? 76% কিন্তু পপুলেশন খ্রিস্টান। ওই জন্য আমাদের কলকাতায় একবার যেতে যেতে যেরকম বড় ঠাকুরের মন্দির পড়ে না, সেরকম শিলং একটুখানি যেতে যেতে একটা করে চার্চ পড়বে, এবং প্রতিটা চার্চ কিন্তু খুব সুন্দর। এই এসে গেছি আমরা সুইট ফলসের ওখানে, কিন্তু ফলসটা কোথায়, পাহাড়টা খুব সুন্দর, সেটাই আমরা খুঁজছি। ফলস খোঁজা চলছে, আওয়াজ একটা পাচ্ছি বটে, কিন্তু ফলসটা কোথায়? আমরা দাঁড়িয়ে আছি সুইট ফলসের সামনে। যে কোনো একটা সেই বসে আঁকা প্রতিযোগিতা হয় না, বেশিরভাগ বাচ্চাদের হাতে একটু ক্রেয়ন্স দিয়ে দিন, দেখবেন একটা সবুজ একটা পাহাড় আঁকবে আর একটা ওয়াটারফলস আঁকবে, দূর থেকে সাদা মতো পড়ছে, ঠিক একদম অবিকল, কিন্তু সেটা দূর থেকে একটা ঝর্ণা দেখতে পাবেন, অ্যান্ড গাঢ় সবুজ হালকা সবুজ মিশিয়ে একটা সুন্দর পাহাড়, সুন্দর মিষ্টি পাহাড়, সুন্দর ঝর্ণা। এই ফলসটার নাম সুইট ফলস, কিন্তু আমরা ফলস বলতে যেমন সামনে গিয়ে দাঁড়াই, ঝরঝর করে ঝর্ণা বয়ে যায় দেখতে পাই, এটা কিন্তু সেটা দেখতে পাবেন না। এটা নামতে গেলে অনেকটা নামতে হবে, এবং টু সাম এক্সটেন্ট ডেঞ্জারাস পাথ। আর আমার পিছনেই এটা আছে, একটু দূরে
ছবিতে সেভাবে তো আনতে পারছি না। প্রচণ্ড স্পিডে কিন্তু জল নামছে। এই অক্টোবরের শেষ সপ্তাহে জলের যা দাপট এবং জলের যা আওয়াজ, এটা কিন্তু প্রমাণ করে এই ফলসটা সুইট ফলস নাম হতে পারে, তাহলে সেই সুইট বা এই মিষ্টতা কিন্তু অনেকটা ভয়ঙ্কর মিষ্টতা। সুতরাং সুইট ফলসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, একটু দূর থেকে উপভোগ করছি। আপনারাও এলে পরে দূর থেকে উপভোগ করবেন। ঠিক আমার পিছনেই কিন্তু একটা জায়গা ওরা লিখে দিচ্ছে সেলফি ডেঞ্জার জোন। তো নিরিবিলি, নির্জন এবং সবুজে ভরা একটা জায়গা, দূরে একটা মানে ফলস বয়ে যাচ্ছে, ঝরঝর করে জল পড়ছে, এবং এই যে ওপরে আকাশ, নিচে যে লাল মাটি, সবুজ জায়গা, জলপ্রপাতের আওয়াজ, দারুণ লাগবে। আপনারা এনজয় করবেন, এটুকু কথা দিতে পারি। আমরা বেরোলাম স্ট্রিট ফলস দেখে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি। পৌঁছে গেলাম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলংয়ের সেই বাড়িতে। রিলবং থেকে একটা ডান দিকে মোড় চলে গেছে, সেখান থেকে আমরা সোজা সরু রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছলাম ওনার বাড়িতে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। না, আমরা দুজন নয়, তিনজন, 3 বহেমিয়ানস, আর সাথে আছেন আপনারা। আজকে আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি শিলং। চলুন দেখা যাক। এই স্ট্যাচুটি তৈরি হয়েছিল গুরুদেবের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। এটির উন্মোচন করেছিলেন তৎকালীন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ। এই সেই ব্রুকসাইড, অবিভক্ত আসামের রাজধানী শহরের শিলংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। এসে যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেই নদীটির নাম দিয়েছিলেন নির্ঝরিণী। এবং এই স্মৃতি বিজড়িত বাড়িতেই আমরা আসি, বাঙালিরা ফিরে ফিরে আসি কবিগুরুকে আরেকবার নতুন করে বোঝার জন্য, জানার জন্য। রিলবং অঞ্চলের এই বাংলোটির পোশাকি নাম ব্রুকসাইড। অবস্থান স্থানীয় এক সরু একফালি নদীর কোলে। গুরুদেব নদীটির নতুন নামকরণ করেছিলেন নির্ঝরিণী। এই বাড়িটিতে আসার পরে মুগ্ধ কবিগুরু রানু অধিকারী পরবর্তীকালে লেডি রানু মুখার্জিকে লিখেছিলেন যে আমার শান্তিনিকেতনের যে বাড়িটি, যে ঘরটি, তার থেকে এই বাড়িটি একটু আলাদা, যথেষ্ট বড়। আমার বসার জন্য একটা আলাদা জায়গা আছে, আমার শোয়ার ঘরটি একটু আলাদা, আমার লেখার আলাদা ব্যবস্থা আছে। তার চেয়েও বড় কথা, কাঁচের জানলা, যেখান দিয়ে আমি নির্ঝরিণী দেখতে পাই, আমি সূর্যোদয় দেখতে পাই। সূর্যোদয়ের পরে আমি ওই রাস্তা দিয়ে হেঁটে যাই, যে রাস্তার দুধারে শুধু ফুলের গাছ। তিনি একথাও বলেছেন, এই গাছগুলো কিন্তু আমার ওই বড় যে জোব্বা, আমার যে গ্রে বেয়ার্ড, তাতে ভয় পায় না, বরং তারা তাদের আনন্দ প্রকাশ করে। রবীন্দ্রনাথ ঠাকুর তো এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রকৃতিকে নিজের করে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজনের নাম যিনি প্রকৃতির সান্নিধ্য পেয়েছিলেন, যাকে পেয়ে প্রকৃতি আনন্দিত হয়েছিল। এই বাড়িটি তাঁর স্মৃতি বিজড়িত বাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কীর্তির একটি সাক্ষ্য বহন করে রাখা আছে। আমরা যদি সম্ভব হয়, অবশ্যই যেদিন যেভাবে সম্ভব হবে, শিলং পাহাড়ে যদি আমরা কেউ কখনো আসি, একজন বাঙালি হিসাবে গর্ববোধ করব যদি এখানে ফিরে আসতে পারি। মাত্র 3 সপ্তাহ এই ব্রুকসাইড বাংলো বাড়িতে কাটিয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ, কিন্তু তার লেখা চিঠিগুলো ছত্রে ছত্রে উঠে এসেছে এ বাড়ির অলিন্দের বর্ণনা। শেষের কবিতা এখানে বসে লেখা হয়নি, কিন্তু যোগমায়ার বাংলোর সাথে এই বাড়ির যে অদ্ভুত মিল
সে কি কেবলই কাকতালীয়? যা তোমারে দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। না, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বন্ধুকে তো বিদায় জানানো যায় না। তাই তার স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে দেখে আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করে আবার ফিরে আসব এই আশা রেখে আপাতত আমাদের আজকের ভিডিও শেষ করলাম। এই ছিল আজকে আমাদের অভিজ্ঞতা। আর আমাদের অভিজ্ঞতার প্রত্যেকটি মুহূর্ত আমরা এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরলাম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। Imilay pani yastay puntora